ব্যবসা বিনিয়োগ সহজ এবং কাস্টমসে হয়রানি জটিলতা কমাতে ২৫০-র বেশি পণ্যের শুল্ক যৌক্তিক করা হচ্ছে নতুন বাজেটে। ফলে কম আমদানি হয় এমন ৬৯টি পণ্যের শুল্ক কমছে ৮০% পর্যন্ত। ১১৩ পণ্য থেকে তুলে দেওয়া হচ্ছে ৩% নিয়ন্ত্রকমূলক শুল্ক। আর নতুন ২০ পণ্য আমদানিতে বসছে ১৫% হারে ভ্যাট। বৃহস্পতিবার এসব বাজেট প্রস্তাব সংসদে তুলে ধরবেন অর্থমন্ত্রী। মইনুল হাসানের রিপোর্ট। দেশের ব্যবসা বাণিজ্যে থাকা নানা প্রতিবন্ধকতার অন্যতম কেন্দ্র কাস্টমস, যেখানে হয়রানির ঘটনাও ঘটে নিয়মিত। তাই আসছে বাজেটে বিষয়টিকে গুরুত্বের সাথে সমাধানের উদ্যোগ নিতে যাচ্ছেন অর্থমন্ত্রী, যার ধারাবাহিকতায় আমদানি রপ্তানি পর্যায়ে ২৫০-র বেশি পণ্যে যৌক্তিক করার প্রস্তাব করবেন শুল্ক কর হার। নতুন বাজেটে পরিবর্তন হচ্ছে না আমদানি শুল্কের স্তরে, তবে কম আনা হয় এমন ৬৯টি পণ্যের শুল্ক কমছে ৪০-৮০% পর্যন্ত। এই তালিকায় আছে ফটোগ্রাফিক পেপার, সিনেমাটোগ্রাফিক ফিল্ম, হিমায়িত কাঁকড়া, মাছের ডিম, যকৃত, কলিজা, জীবন্ত হাঁস, হিমায়িত গরুর যকৃত, জিহ্বাসহ বেশ কিছু পণ্য। নতুন বাজেটে অপরিবর্তিত থাকছে সম্পূরক শুল্কের সর্বনিম্ন 10% ও সর্বোচ্চ ৫০০%-এর 13টি স্তর। তবে আমদানি পর্যায়ে শুল্ক কর যৌক্তিক করতে গরুর হিমায়িত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হিমায়িত হাঁসসহ 9টি পণ্যের উপর থাকা 10% সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। তবে বর্তমানে 9 স্তর বিশিষ্ট নিয়ন্ত্রণমূলক শুল্ক হার নামানো হচ্ছে 6টিতে। এছাড়া ড্রোন, জাহাজ, নৌযান, গ্লাস ইলেকট্রনিক্স সামগ্রী, রাসায়নিক, কাঠজাত পণ্য, সিনেমাটোগ্রাফিক ও ফটোগ্রাফিক সহ 113টি পণ্যের 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব থাকছে নতুন বাজেটে। আমদানি পর্যায়ে মূসক নেই এমন 20টি পণ্যে 15% হারে ভ্যাট বসানো হতে পারে নতুন বাজেটে। সুইট কর্ন, লোহা, এলপি গ্যাস সিলিন্ডার, প্লাস্টিক, পলিমার, হীরা, মূল্যবান পাথর, টেলিকম ও অপটিক্যাল ডিভাইসে এই ভ্যাট বসানোর প্রস্তাব করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ফলে দাম বাড়তে পারে এসব পণ্য ও সেবায়। কাস্টমসে পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণে নানা হয়রানির অভিযোগ করে আসছিলেন আমদানিকারকরা। সেই দাবি আমলে নিয়ে তরল ও কোমল পানীয়, জ্বালানি, রাসায়নিক পণ্য, টেক্সটাইল, গ্লাস, মেটাল, ইলেকট্রনিক্স, গৃহস্থালী যন্ত্রপাতি, মোবাইল ফোন, যানবাহনের যন্ত্রাংশ সহ 14টি এইচএস কোড হেডিংয়ের ন্যূনতম মূল্য প্রত্যাহারের প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী। ফলে এসব পণ্যের দাম কমতে পারে নতুন বাজেটে। ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাবে প্রাকৃতিক মধু, পাথর ও নির্মাণ সামগ্রী, সিরামিক টাইলস, বেসিন, কমোড, এসির যন্ত্রাংশ, আসবাবপত্র ও খেলনার মতো 27টি পণ্য। তবে স্থানীয় সৌরবিদ্যুৎ, ইলেকট্রনিক গাড়ি, ই-বাইক, স্মার্ট কার্ড ও ব্যাংক কার্ড উৎপাদন, পরিবেশ বান্ধব ব্যাটারি, সেমিকন্ডাক্টর শিল্প, কম্পিউটার ও ডিজিটাল পণ্য উৎপাদনে ব্যাপক শুল্ক কর ছাড়সহ 5 থেকে 10 বছর পর্যন্ত শুল্ক কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী। দুর্বল লজিস্টিক সেবার উন্নয়নে দেশি বিদেশি প্রতিষ্ঠানকে এয়ার কার্গো ক্লিয়ারেন্স সেবায় যুক্ত করতে চায় সরকার। এজন্য 2টি নীতিমালার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী। আর বেসরকারি অফডক ও আইসিডি খাতে বিদেশি মালিকানার সর্বোচ্চ হার 49% তুলে দেওয়ার প্রস্তাবে বাড়তে পারে এসব খাতে বিনিয়োগ। মইনুল হাসান, ৭১, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতে সরবরাহ সংকটে জ্বালানি ও সারে চলতি অর্থ বছরে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশনে একথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় আসছে বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ তহবিল ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার কথা জানান তিনি, যেখানে উদ্যোক্তারা মাত্র 4% সুদে ঋণ সুবিধা পাচ্ছেন। এছাড়া নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হবে। স্টার্ট আপ উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে স্টার্ট আপ ফান্ড নামে ৫০০ কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল প্রবর্তন করা হয়েছে। এই তহবিল হতে উদ্যোক্তাগণ মাত্র 4% সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। এছাড়াও স্টার্ট আপ খাতের অনুকূলে ঋণ সুবিধার পাশাপাশি ইকুইটি সহায়তা প্রদানের সুযোগ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এর উদ্যোগে 29টি তফসিলি ব্যাংকের অংশীদারিত্বে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি নামক ইকুইটি ইনভেস্টমেন্ট কোম্পানি গঠন করা হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে আশাবাদী সীমিত আয়ের মানুষ। স্বস্তি চান নিজেদের আয় ব্যয়ের হিসাবে, যা প্রতিশ্রুতি ছিল নির্বাচনী ইশতেহারও।
বিশ্লেষকরা বলছেন, কর্মসংস্থান বৃদ্ধি আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্নীতি বন্ধ করা গেলে মিলবে কাঙ্ক্ষিত সুফল। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মিরাজ সুমন। ঢাকার কারওয়ান বাজার মোড়। লোকাল বাসে উঠতে দৌড়ঝাঁপ করছেন বেসরকারি চাকরিজীবী সৈয়দ মিজানুর আলম শাহিন। এক পর্যায়ে উঠলেন প্রায় জরাজীর্ণ একটি গাড়িতে, কিন্তু ঠাঁই হয়নি সিটে। দরজায় ঝুলে গেলেন একরকম বাধ্য হয়ে। আয় ব্যয়ের সামঞ্জস্য রাখতে গিয়ে আমাদের অনেক সময় আর কি বাসে চলাচল করতে হয়, বাধ্য হয়ে আর কি, কোনো উপায় নেই এছাড়া। জীবনের শেষ প্রান্তে এসেও আয় ব্যয়ের হিসাব মিলছে না রাজা মিয়ার। তাই তো নোংরা পরিবেশ কিংবা খাবারের মান উপেক্ষা করেই পেট ভরলেন ফুটপাতের হোটেলে। টাকা না থাকলে তো কেউ বাদ দিব না, টাকা দিয়ে ভাত খাইতে হবে। হোটেলে গেলে লাগবে 300 টাকা, ইங்கே না এলে লাগবে 50 টাকা 100 টাকা। ছোট্ট এই নদী পারাপারে প্রতিনিয়ত ভুগছেন মিরপুর বেড়িবাঁধ এলাকার মানুষ। তাদেরই একজন বাবু মাঝি। সংসার চালাতে নৌকা চালানোর পাশাপাশি যৌথভাবে শুরু করলেন এলপিজির ব্যবসা, কিন্তু তাতেও এমন দুর্ভোগ। এই ইনকাম দিয়ে শুধু আমার জীবন চলে না, আমার পুরো টোটাল ফ্যামিলি, আমার বাচ্চারা লেখাপড়া করে, আমার মা বাবার ভরণ পোষণ এবং আমার পরিবারের ভরণ পোষণ, এরপর আমার নিজেরও খরচ আছে, সব মিলাই জিলে আমার জীবন। তাহলে আমি এই সীমিত ইনকামের ভিতরে আমার সব কিছু মানানসই করে চলতে হয়। এমন কোটি মানুষের গল্প রয়েছে এই শহরে, এই দেশে। বাজেট ঘিরে যাদের প্রত্যাশা খুব বেশি নয়। ট্রান্সপোর্ট ব্যবস্থাকে আরেকটু উন্নত করতো, যানজটটা যদি একটু কমাতো, তাহলে আমাদের এটাও ভালো হতো। আসা যাওয়ার কথাটা টাইমলি আমরা সব কিছু রিস্ক করতে পারতাম। অফিস আদালতে, কোর্ট কাছারিতে যাবে, ঘোষের কারবার চলছে। এগুলো যদি বন্ধ করতে, দুর্নীতি বন্ধ করলে তার সামনে আগে গরিবের ভালো হবে, সবার ভালো হবে। ব্রিজ না থাকার কারণে, রাস্তাঘাট ভালো না থাকার কারণে শুধু এই মালামাল না, আমাদের যে কোনো মালামাল, যে কোনো মানুষ যাতায়াত সহ সব কিছুতেই এত কষ্ট করে যাইতে হয় আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণের চাহিদা পূরণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিশেষভাবে জোর দিতে হবে কর্মসংস্থান বৃদ্ধিতে। বন্ধ করতে হবে দুর্নীতি আর অব্যবস্থাপনা। খাদ্য ছাড়াও তো তার অনেক ডিমান্ড আছে, সেখানে স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থাগুলোকে আগানো, এটাও কিন্তু গরিবদের একটা ডিমান্ড। কোয়ালিটি অফ শিক্ষা যেন আসে, স্বাস্থ্যটার খাতে। আর তৃতীয় খাতটা হচ্ছে শহর অঞ্চলে ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবস্থা যেন ইমপ্রুভ করে। আমরা দেখিয়ে দেব যে এই জায়গাগুলো অনিয়ম। আমরা সরকারের কাছে প্রত্যাশা করবো এই অনিয়মের ব্যাপারে সরকার আইনগতভাবে কঠোর অবস্থায় যাবে, কারণ আমরা ক্যাবের পক্ষ থেকে তো আইনি প্রয়োগ করতে পারি না। যদি আবার সেই সিন্ডিকেট চক্রের খপ্পরে যদি সরকার পড়ে, এই সরকারের কিন্তু এটি কিন্তু ভালো বলবো না, এটি আসলে সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। 2026-27 অর্থ বছরের বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। বাজেট ঘাটতি পূরণে সরকার নানামুখী উৎস থেকে টাকার যোগান পেলেও সংকটে একরকম অসহায় হয়ে পড়েন নাগরিকরা। তাই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের স্বাবলম্বী রাখা সরকারেরই দায়িত্ব। আসছে 11 জুন দেখা যাবে এই ব্যাপারে কতটা অগ্রসর হতে পেরেছে গণ অভ্যুত্থান পরবর্তীতে ক্ষমতায় আসা বিএনপি। রাকিব হোসেন, 71, ঢাকা। আবারও সাধারণ মানুষের জন্য জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সহজলভ্য করতে চায় সরকার। এজন্য বাজেটে 1,000 কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। এই টাকায় কেনা হবে ওষুধ, কন্ডম সহ প্রয়োজনীয় সামগ্রী। লক্ষ্য, সুরক্ষার অভাবে যেন জন্মহার বেড়ে না যায়। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু অর্থ বরাদ্দ দিলেই হবে না, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ক্রয় ও বিতরণে সক্ষমতা বাড়াতে হবে। ইমদাদ হোসেনের রিপোর্ট। রাজধানী কাজীপাড়ায় ওষুধের দোকান মেডিলাইন ফার্মা। নানা ধরনের ওষুধের পাশাপাশি এখানে মেলে জন্ম নিয়ন্ত্রণের পিল ও কন্ডম। বিক্রেতারা জানান, 2-3 বছর আগেও সব শ্রেণীর ক্রেতাই আসতেন এসব সামগ্রী কিনতে, কিন্তু এখন আসেন শুধু বেশি আয়ের মানুষ, যে কারণে এক বছরে বিক্রি কমেছে প্রায় 30%। আমরা দেখতে পাচ্ছি যে বিগত অর্থ বছরে এই দাম বাড়ার কারণে আমাদের সেলটা কমে গিয়েছে, কারণ সাধারণ মানুষের ক্রয়ের ক্ষমতা আর বাহিরে চলে গিয়েছে। শুধুমাত্র এই জন্ম নিয়ন্ত্রণ যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টটার দাম বাড়ার কারণে আমাদের 30 থেকে 35% বেচা বিক্রি কমেছে। একদিকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর দাম যেমন বেড়েছে, অন্যদিকে কমেছে মানুষের প্রকৃত আয়। সংসার চালাতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে কন্ডম বা পিল কেনা অনেকের জন্যই এখন বিলাসিতা। এটা হচ্ছে যারা আপনার নিম্ন শ্রেণীর বা মধ্যবিত্তের, ওনাদের একটু বেশি প্রভাব পড়ছে। ওনারা বেশি স্যানিটাইজার বলেন, প্যান্থার বলেন, এগুলো বেশি ইউজ করতো, কিন্তু এগুলোর দাম অনেক বাড়ছে।
যেখানে 25 টাকাটা 40 টাকা হয়েছে, 15 টাকাটা আপনার 25 টাকা হয়েছে। তো অন্যগুলো যেরকম যে বাইরের একটা চাহিদার অনুযায়ী দেশেরটার মনে একটু বাড়তি মনে হচ্ছে এই আর কি। অথচ একসময় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সাধারণ মানুষকে বিনামূল্যে দেয়া ছিল অগ্রাধিকারের তালিকায়, কিন্তু অর্থ সংকটে সে বরাদ্দ কাটছাঁট করে আগের দুই সরকার, আর এর প্রভাব পড়ে জন্ম নিয়ন্ত্রণে। 2022 সালে জনশুমারিতে উঠে আসে জন্মহার বৃদ্ধির চিত্র। বর্তমানে একজন মায়ের সন্তান জন্মদানের গড় 2 থেকে বেড়ে প্রায় 2.5 জনে পৌঁছেছে। সঠিক সময়ে পারচেজ ক্রয় না করেন, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বা যে উৎস থেকে আপনাকে সংগ্রহ করার কথা সেটি যদি যথাসময়ে আপনি না করেন, বাজেট যদি যথাসময়ে অর্থ যদি আপনার কাছে না থাকে, পাশাপাশি হচ্ছে যে পদ্ধতি যেগুলো ব্যবহার করবে বা সেগুলোর যদি মাঠ পর্যায়ের সরবরাহটা যদি নিশ্চিত না থাকে, এবং যারা আসলে এই ধরনের কাজের সাথে যুক্ত ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার তাদের সংখ্যা যদি কমে যায়, তাহলে বা পর্যাপ্ত পরিমাণে যদি না থাকে, তাহলে ধরে নিতে হবে যে ফ্যামিলি প্ল্যানিংয়ের যে কার্যক্রম সঠিকভাবে চলছে না। এমন পরিস্থিতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগী তারেক সরকার। চলতি অর্থবছরের উন্নয়ন বাজেটে রাখা হয়েছে 1000 কোটি টাকার বেশি, যার 955 কোটিতে কেনা হবে পিল ও কন্ডম, আর গর্ভ নিরোধক নরপ্ল্যান্ট কেনায় ব্যয় হবে 51 কোটি প্রায়। ফ্যামিলি প্ল্যানিং সামগ্রী না থাকার কারণে যারা অন্তত সরকারি সাপ্লাই থেকে এটা নিত তারা হয়তো ব্যবহার কম করছে বা তাদের এটা ব্যবহার করে নাই, ফলে সেই জায়গায় কিন্তু টেপার বেড়ে যাওয়ার সুযোগ আছে। কারণ ফ্যামিলি প্ল্যানিং সামগ্রীর বিষয় যেটা, এটা তো অন শর্ট গেম না, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা কি রিয়েলি পরিবার পরিকল্পনা সামগ্রী কমার জন্য নাকি অন্য কোনো কারণ আছে, সেটাকে একটু ভালো করে গবেষণা করলে হয়তো আমরা জানতে পারতাম যে এই বৃদ্ধির যে কারণকে টেপার যে বৃদ্ধি পেয়েছে সেটার কারণটা কি আর কি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে কেনা হবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, তারপর কমিউনিটি ক্লিনিক সহ স্থানীয় হাসপাতালের মাধ্যমে পৌঁছে দেয়া হবে সাধারণ মানুষের কাছে। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। বহুল আলোচিত চীনা অর্থনৈতিক জোন প্রকল্প বাদ পড়েছে নতুন সরকারের চতুর্থ একনেক সভায়। এদিন 2266 কোটি টাকার 8টি প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, যেখানে নতুন 3টি, সংশোধিত 3টি ও মেয়াদ বৃদ্ধির প্রকল্প 2টি। অনুমোদিত প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে ব্যয় হবে 2229 কোটি 33 লাখ টাকা, সংস্থার অর্থায়নে 33 কোটি 38 লাখ টাকা, যার মধ্যে রয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ 2, দ্বিতীয় পর্যায়ে ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ, বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতা বর্ধন সহ বেশ কয়েকটি প্রকল্প। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের প্রবেশে H-1B ভিসায় আরোপিত $1 লাখ ফি বাতিল করেছে দেশটির আদালত। রায়ে বলা হয়, ট্রাম্পের আরোপিত ফি অবৈধ, যার অনুমোদন দেয়নি কংগ্রেস। তবে হোয়াইট হাউস বলছে আইনসম্মতভাবেই ফি ধার্য করা হয়, ফলে রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন তারা। দাদি ইসলাম দুলির রিপোর্টে বিস্তারিত। প্রযুক্তি বিশ্বে দখলদারিত্ব বজায় রাখতে নিত্য নতুন উদ্ভাবনে বিনিয়োগ করে মার্কিন টেক জায়ান্টগুলো, যার উল্লেখযোগ্য অংশ ব্যয় করে অতি দক্ষ বিদেশি কর্মীদের পেছনে। বিপরীতে কাজ হারান তুলনামূলকভাবে কম দক্ষ মার্কিনিরা, যা রোধে গেল সেপ্টেম্বরে এক নজিরবিহীন পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। $1 লাখ ফি আরোপ করেন H-1B ভিসায়। এবার সেই ভিসা ফি বাতিল করে দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। রায়ে বলা হয়েছে, H-1B ভিসায় আরোপিত ফি বেআইনি, যার অনুমোদন কংগ্রেস কখনোই দেয়নি। যদিও ট্রাম্প প্রশাসন বলছে এই ফি বৈধ। ফেডারেল অভিবাসন আইনের অধীনে আর্থিক জরিমানা করতে পারেন প্রেসিডেন্ট। এ নিয়ে আপিল করবেন তারা। এর আগে ট্রাম্প অভিযোগ করেন, $2,000 থেকে $5,000 স্বল্প খরচের কারণে ব্যাপক হারে অপব্যবহার হচ্ছে এই ভিসার, যেখানে কর্মী প্রতিস্থাপনের মাধ্যমে মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে ফি ঘোষণাকে চ্যালেঞ্জ করে মামলা করেন 20 জন ডেমোক্রেটিক স্টেট অ্যাটর্নি জেনারেল, যার প্রেক্ষিতে ফি বাতিল করে রায় দেয় আদালত। এদিকে ট্রাম্পের ঘোষণার পর 15 ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র 85 জন $1 লাখ ফি পরিশোধ করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে শিক্ষাজীবন শেষ করে অনেকেই H-1B ভিসা নিয়ে থাকেন। দেশটিতে শিক্ষার্থী ভিসা থেকে দক্ষ কর্মী ভিসায় রূপান্তরে ফি প্রযোজ্য নয়। তথ্য বলছে, প্রতি বছর H-1B প্রোগ্রামের আওতায় 65,000 ভিসা দেয় যুক্তরাষ্ট্র, যার মেয়াদ হয়ে থাকে 3 বছর। পরবর্তীতে নবায়ন করা যায় আরও 3 বছর। পাশাপাশি উচ্চতর ডিগ্রিধারী কর্মীদের জন্য 3 থেকে 6 বছর মেয়াদের আরও 20,000 ভিসা অনুমোদন দেয় দেশটি।
নাদিয়া ইসলাম তুলি, ৭১। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ এড়াতে বিমান সংস্থাগুলোকে চুক্তি কার্যকরের নির্দেশনা দিয়েছে ভিয়েতনাম সরকার। পাশাপাশি মার্কিন প্রযুক্তি পণ্যের আমদানি বাড়ানোর উপায় খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। একই সাথে ট্রাম্প প্রশাসনের সাথে নতুন চুক্তিরও চেষ্টা চালাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। বাণিজ্য ভারসাম্য রক্ষা ও জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ব্যবহার বন্ধে ব্যর্থ ভিয়েতনাম। সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের তদন্তে এমন অভিযোগ উঠে এলে দেশটির উপর 12.5% শুল্ক আরোপের প্রস্তাব করে ট্রাম্প প্রশাসন। এতে রপ্তানিতে নেতিবাচক চাপ আসার সম্ভাবনায় নড়েচড়ে বসে ভিয়েতনাম সরকার। যুক্তরাষ্ট্রের সাথে করা বিমান সংস্থাগুলোর চুক্তি দ্রুত কার্যকরের নির্দেশনা জারি করে। পাশাপাশি মার্কিন প্রযুক্তি পণ্যের আমদানি বাড়ানোর উপায় খুঁজে বের করার নির্দেশ দেয় সরকার, যাতে যে কোনো মূল্যে অতিরিক্ত শুল্ক এড়ানো যায়। ভিয়েতনামের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। দেশটির 32% রপ্তানির গন্তব্য ওয়াশিংটন। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে যৎসামান্যই আমদানি করে দেশটি। ফলে বিশাল আকারের বাণিজ্য ঘাটতি পূরণে চাপ দেয় হোয়াইট হাউস। এতে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এর সাথে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করে ভিয়েতনামের রাষ্ট্রীয় বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স, ভিয়েতজেট এয়ার এবং সানফিকুওক এয়ারওয়েজ, যার মধ্যে রয়েছে বোয়িং এর 250টি 737 ম্যাক্স ও 40টি 7879 ড্রিমলাইনার। পাশাপাশি মার্কিন এরোস্পেস কোম্পানি প্রাট অ্যান্ড হুইটনির সাথে এয়ারবাস ইঞ্জিনের জন্য চুক্তি করে ভিয়েতজেট, যার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে। এটার প্রমাণ করতে যাচ্ছে হ্যানয়। একই সময় ট্রাম্প প্রশাসনের সাথে নতুন চুক্তির চেষ্টা চালাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। এরই মধ্যে গেল বছর স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অনুযায়ী ভিয়েতনামের পণ্যে 20% শুল্ক আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। নতুন মার্কিন শুল্ক আরোপের প্রস্তাব বাস্তবায়ন হলে মোট শুল্ক দাঁড়াবে 32.5%, যা কয়েক গুণ চাপ বাড়াবে ভিয়েতনামের ব্যবসায়ীদের উপর। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১ সাথে। ছোট বাজেট করেও দেখা গেছে এটাও বাস্তবায়ন হয় না।